আমার নাম মায়া। আমার বয়স খুব কম বয়স এবং লোকে বলে আমি নাকি খুব সুন্দরী। কিন্তু নিয়তির পরিহাসে আমার বিয়ে হয়েছিল আমার বাবার বয়সে এক ভদ্রলোকের সাথে। সেই ফুলশয্যার রাতে আমার সেই বয়স্ক স্বামী যখন আমার ঘরে প্রবেশ করলেন, তখন আমার গলা চিরে কেবল একটা আর্তনাদ বেরিয়ে এসেছিল। কারণ আমার সেই প্রৌঢ় স্বামী যা করেছিলেন, আসলে আমি রূপে অপরূপা হলেও আমার পরিচয় ছিল একজন সামান্য পরিচারিকার। আমার সাথে যে অন্যায়গুলো ঘটেছিল তা ভাবলে মনে হয় পরিচারিকাদের হয়তো নিজের ইচ্ছে মতো বাঁচার কোনো অধিকারই নেই। আর আমার এই রূপই আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। আমি যে অত্যন্ত রূপসী এটা আমার কথা নয়, আমাদের পাড়ার সবাই বলতো। আমি যেখানে থাকতাম সেখানকার প্রত্যেক পুরুষ আর যুবক আমার প্রতি আকৃষ্ট হতো। যদিও আমার বয়স ছিল মাত্র 17, আমার শারীরিক গঠন এমন ছিল যে আমাকে দেখে 22 বছরের তরুণী বলে ভ্রম হতো। আমি পাড়ায় বেরোলে ছেলেরা আমাকে দেখে নানা রকম মন্তব্য করত, বলতো আমার গায়ের রং যেন দুধে আলতায় মেশানো। পাড়ার পুরুষদের মুখে এমন নানা কথা আমাকে শুনতে হতো। আমার মা মারা যাওয়ার পর বাবা আমাকে রোহনবাবুর বাড়িতে কাজের মেয়ে হিসাবে রেখে দেন। কিন্তু রোহনবাবু আমাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতেন। আর মালকিন মানে রোহনবাবুর মা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে তাদের এই ভালোবাসার এমন এক কঠিন মূল্য আমাকে শোধ করতে হবে। আমি মালকিনের বাড়িতে কাজ করতাম আর আমার মাস মাইনে আমার বাবা প্রতি মাসে মালকিনের কাছ থেকে নিয়ে যেতেন। আমার খাওয়া দাওয়া আর পোশাকের দায়িত্ব মালকিনি নিয়েছিলেন। আমি খুব মনোযোগ দিয়ে মালকিনের বাড়ির সমস্ত কাজ করতাম। কিন্তু আমার জীবনে যা ঘটেছিল তা শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন। আসলে রোহনবাবু রিনা নামের একটি মেয়েকে ভালোবাসতেন। মালকিন এবং আমি দুজনেই জানতাম যে রোহনবাবু রিনাকে পছন্দ করেন এবং তাঁকেই বিয়ে করতে চান। রিনাও তাদের দুজনের সম্পর্কের ব্যাপারে সব কিছু জানত। একদিন রিনার বাবা আর দাদা মালকিনের বাড়িতে তাদের বিয়ের কথা পাকা করতে এলেন। আর সেই দিনই এক মুহূর্তে আমার জীবনে সব কিছু ওলটপালট হয়ে গেল। সেদিন যখন রিনার বাবা দাদা বিয়ের কথাবার্তা বলছিলেন, তখন রিনা সেই বয়স্ক দাদার নজর আমার ওপর পড়েছিল। এরপর রিনার বাবা আর দাদা মালকিন আর রোহনবাবুর কাছে একটি শর্ত রাখলেন। তারা বললেন যে একটি শর্তেই তারা রিনার বিয়ে রোহনবাবুর সাথে দেবেন। সেই শর্তটি হলো আমাকে রিনার 50 বছর বয়সী দাদার সাথে বিয়ে করতে হবে। আমি তো তাদের মুখে আমার বিয়ের কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তাদের এই প্রস্তাবে মালকিন 2 দিনের সময় চেয়ে নিলেন। তারা চলে যাওয়ার পর আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ তারা স্পষ্ট বলে দিয়েছিল যে আমি যদি এই বিয়েতে রাজি না হই তবে তারা রিনার বিয়ে রোহনবাবুর সাথে দেবে না। তারা চলে যেতেই রোহনবাবু আমাকে বললেন, দেখ মায়া, তোর জন্য কত ভালো একটা সম্বন্ধ এসেছে। তারা নিজেরাই তোকে পছন্দ করেছে। এত ভালো সুযোগ হাতছাড়া করিস না। তুই তো ওই বাড়িতে মালকিন হয়ে থাকবি। তাই আমি তোর সামনে হাত জোর করে বলছি, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। কারণ তুই যদি রাজি না হস তাহলে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলব। মালকিন তখন রোহনবাবুকে বললেন, রোহন, আমরা মায়াকে এই বিয়ের জন্য জোর করতে পারি না। ছেলেটা মায়ের বাবার বয়সী। রোহনবাবু তখন উত্তেজিত হয়ে তার মায়ের হাত ধরে বললেন, মা, তুমি শুধু বয়সটাই দেখছো, কিন্তু তাদের অর্থ সম্পদের দিকটা একবার ভেবে দেখেছ? মায়ার যদি একবার ওই বাড়িতে বিয়ে হয়ে যায় তাহলে ও রানীর মতো থাকবে। আমি শুধু অবাক হয়ে ভাবছিলাম যে আমার বাবার বয়সে একজন লোক কিভাবে আমার সাথে বিয়ের কথা ভাবতে পারল। পরের দিন সকালে আমার বাবাকে ডেকে যখন রোহনবাবু সব কথা বললেন, তখন আমার বাবা টাকার লোভে এই বিয়েতে রাজি হয়ে গেলেন। আমি প্রথমে এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু রোহনবাবু আমার হাত ধরে বললেন, মায়া, তুই তো আমার ছোট বোনের মতো। তুই কি আমার খুশি চাস না? দয়া করে এই প্রস্তাবে রাজি হয়ে যা। আমি তখন কেবল রোহনবাবুর মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। রোহনবাবু আমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন, তাই আমি নিজের কথা না ভেবে শুধু তার কথা ভেবেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছিলাম। কারণ আমি পরিচারিকা হলেও রোহনবাবু আমাকে নিজের বোনের সম্মান দিতেন। তিনি সবসময় বলতেন, মায়া,
আমার নিজের কোনো ভাই বোন নেই, তাই তুই আমার ছোট বোন। এমনকি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র রোহনবাবুই আমাকে এনে দিতেন, তাই আমি তাদের নিজের পরিবার বলেই মনে করতাম। আমি রোহনবাবুকে খুব শ্রদ্ধা করতাম এবং আমি চাইনি আমার জন্য তার মুখের হাসি মিলিয়ে যাক। এরপর 1 মাসের মধ্যেই একই মণ্ডপে আমার আর রোহনবাবুর বিয়ে সম্পন্ন হলো। তার আগে রোহনবাবু অনেকবার রিনার দাদার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন যে আমি তার চেয়ে বয়সে অনেক ছোট, আমি নাবালিকা, তাহলে এই বিয়ে কিভাবে সম্ভব। কিন্তু অনেক অনুরোধ সত্ত্বেও রোহনবাবুকে রিনার বাবা আর দাদা বলে দিয়েছিলেন যে আমার সাথে এই বিয়ে না হলে রিনার বিয়েও রোহনবাবুর সাথে হবে না। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন প্রথম রাতেই যেন আমার পায়ের তলা মাটি সরে গেল। আমার বিয়ের সমস্ত খরচ মালকিন আর রোহনবাবুই দিয়েছিলেন। আমার নিজের বাবার তো আমার প্রতি কোনো খেয়ালই ছিল না। তিনি তো নিজের দায়িত্ব থেকে অনেক আগেই সরে গিয়েছিলেন। এমনকি আমার বাবা কোনো খোঁজখবর না নিয়েই আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান, কারণ তিনি ভালোভাবেই জানতেন যে এই বিয়েতে রাজি হলে তাকে নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হবে না। সব খরচ তো মালকিন আর রোহনবাবুই দেবেন। এক কথায় বলতে গেলে আমার বাবা থেকেও না থাকার মতোই ছিলেন। ফুলশয্যার রাতে আমি ভীষণ ভয়ে ছিলাম। আমার বয়স কম ছিল আর আমার বিয়ে হয়েছিল আমার বাবার বয়সী একজনের সাথে, তাই আমার মনে এক অজানা আতঙ্ক কাজ করছিল। আমি ঘোমটা দিয়ে বিছানায় বসেছিলাম আর ভাবছিলাম, আমার স্বামী যখন আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসবে তখন না জানি আমার কত কষ্ট হবে। এসব ভাবতে ভাবতেই আমার স্বামী ঘরের ভেতর ঢুকলেন। তাকে ওই অবস্থায় দেখে আমি আরও বেশি ঘাবড়ে গেলাম। আসলে তিনি মদ্যপান করে ঘরে ঢুকেছিলেন। তাকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করল। তিনি আমার কাছে এসে আমার মুখটা জোরে চেপে ধরে বললেন, আজ থেকে তুই আমার দাসী, বুঝলি? আমি যা বলবো তোকে তাই করতে হবে। এই বলে আমার কোনো কথা না শুনেই আমার ওপর জোর করে নিজের অধিকার কায়েম করলেন। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। সেই রাতে আমি এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারিনি। কষ্টে আমার সারা রাত জেগেই কেটেছিল। পরদিন ভোর 4টের সময় আমাদের ঘরের দরজায় কেউ ধাক্কা দিল। আমি সারা রাত না ঘুমিয়ে বিছানার এক কোণে বসে চোখের জল ফেলছিলাম। আমি তাড়াতাড়ি নিজের পোশাক ঠিক করে দরজা খুলতেই দেখি আমার শ্বশুরমশাই সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখে বললেন, বৌমা, রাতে সব ঠিকঠাক ছিল তো? শ্বশুরের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, বাবা, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। শ্বশুরমশাই তখন মুচকি হেসে বললেন, কিছু না বৌমা। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, বাবা, এত সকালে আপনি এখানে? আপনার কি কিছু প্রয়োজন? শ্বশুরমশাই হঠাৎ আমার হাতটা ধরে বললেন, বৌমা, আমি খুব ভোরে উঠি এবং ঘুম থেকে উঠেই আমার চা খাওয়ার অভ্যাস। এখন তো তুমি এসে গেছ, তাই আজ থেকে ভোরের চা তুমিই আমাকে করে দেবে। তোমাকে দেখে আমার তোমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। তোমার শাশুড়ি যখন তোমার বয়সী ছিল তখন আমি তাকে বিয়ে করে এনেছিলাম, আর আজ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। প্রথমে শ্বশুরের কথাই আমার কিছু মনে হয়নি, কিন্তু কিছুদিন যাওয়ার পর তার ব্যবহারে আমার সন্দেহ হতে লাগল। তিনি সারাক্ষণ কোনো না কোনো অজুহাতে আমাকে নিজের কাছে ডাকতেন। সেদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন শ্বশুরমশাই আমার নাম ধরে ডাকলেন। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবার, আমাকে কেন ডাকছেন? তখন শ্বশুরমশাই নিজের শার্ট খুলে তার পিঠে মলম লাগিয়ে দিতে বললেন। আমি লজ্জায় পড়ে গেলাম এবং তাকে বললাম, বাবা, আপনি তো মলমটা নিজের হাতেই লাগিয়ে নিতে পারতেন। তিনি তখন আমার মুখের দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমি ঠিকমতো লাগাতে পারছি না, সেজন্যই তো তোমাকে লাগিয়ে দিতে বলছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার পিঠে ওষুধটা লাগিয়ে দাও। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি তাড়াতাড়ি তার পিঠে মলমটা লাগিয়ে দিলাম। বিয়ের প্রথম রাতেই আমি বুঝে গিয়েছিলাম যে আমার যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তি আমার চেয়ে বয়সে অনেক বড় এবং আমাকে অনেক কষ্ট দেবে। তবু আমি সবকিছু মানিয়ে নিতে প্রস্তুত ছিলাম। বিয়ের পর থেকে তিনি প্রত্যেক রাতে মদ্যপান করে এসে আমার ওপর অত্যাচার করতেন, আর আমি সবকিছু নীরবে সহ্য করতাম। এছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। ওদিকে রোহানবাবু আর মালকিন যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করতেন যে আমি শ্বশুরবাড়িতে কেমন আছি, তখন আমি চোখের জল মুছে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে তাদের সাথে কথা বলতাম। আমি তাদের বলতাম যে আমি শ্বশুরবাড়িতে খুব ভালো আর সুখে আছি। আমার বিয়ের কিছুদিন পর মালকিন আমাকে ফোন করে জানালেন
যে তিনি আমার জন্য একটি উপহার পাঠিয়েছেন। তিনি আমাকে খুশি করার জন্য উপহারটি পাঠান। কুরিয়ার বয় যখন উপহারটা দিয়ে গেল, আমি খুব খুশি হয়ে বাক্সটা খুললাম, দেখলাম সেটার মধ্যে একটা মোবাইল ফোন আছে। ফোনটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু আমার শ্বশুরমশাই এটা জানতে পেরে তার ছেলেকে ফোন করে বললেন যে আমার কোনো এক ছেলে বন্ধু আমাকে মোবাইল ফোন উপহার দিয়েছে। আমার শ্বশুরমশাই তার ছেলেকে ফোন করে মিথ্যে কথা বলেছিলেন। তার কিছুক্ষণ পরই আমার স্বামী বাড়িতে এসে আমাকে মারধর শুরু করলেন। তিনি আমার গাল দুটো জোরে চেপে ধরে বললেন, এই ফোনটা তোর প্রেমিক দিয়েছে, তাই না? সত্যি কথা বল, এই ফোনটা কে দিয়েছে? তোর এই সুন্দর চেহারা আমি নষ্ট করে দেব, তাহলে আর কাউকে মুখ দেখাতে পারবি না। আমি সেই সময় ভয়ে কেঁদে হাত জোর করে বারবার বলছিলাম, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি কথাই বলছি, এই ফোনটা আমার মালকিন পাঠিয়েছেন। কিন্তু আমার বয়স্ক স্বামী আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয় কাঁপছিলাম। ঠিক তখনই মালকিনের পাঠানো সেই নতুন মোবাইলে একটা ফোন এলো। আমার স্বামী ফোনটা হাতে নিয়ে স্পিকার অন করে কথা বলতেই ফোনের ওপার থেকে মালকিন বললেন, মায়া, আমার দেওয়া উপহারটা তোর কেমন লেগেছে? এরপর আর কিছু বলার আগেই আমার স্বামী ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি কান্নায় ভেঙে পড়লাম আর রোহনবাবুর কথা মনে করতে লাগলাম। তিনি আমাকে ছোট বোনের মতো কত ভালোবাসা দিয়েছেন। আমি আগে তাকে নিজের মনের সব কথা বলতাম, কিন্তু এখন ইচ্ছে থাকা সত্ত্বেও আমার স্বামীর ব্যাপারে কোনো কিচ্ছু তাকে বলতে পারি না, কারণ আমার মনে বিশ্বাস ছিল যে রোহানবাবু আর মালকিন যখন জানতে পারবেন আমার স্বামী আমার উপর অত্যাচার করে, তখন তারা আমাকে এখান থেকে নিয়ে যাবেন। আর তারা যদি আমাকে নিয়ে যান, তাহলে তো রিনাকেও আমার স্বামী আর শ্বশুরমশাই ফিরিয়ে নিয়ে আসবে। এর ফলে আমার সাথে সাথে রোহানবাবুর জীবনটাও নষ্ট হয়ে যাবে। এই কথা ভেবে আমি সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিলাম। সেই সময় আমি কষ্টে ছটফট করছিলাম। আমার স্বামী আমাকে এমনভাবে আঘাত করেছিলেন যে আমার পুরো পিঠে দাগ বসে গিয়েছিল। আমি যখন একা বসে কাঁদছিলাম, তখন শ্বশুরমশাই ঘরের ভেতরে এসে আমার পাশে বসে আমার হাতটা চেপে ধরে বললেন, বৌমা, তুমি বিছানায় উঠে এসো। তারপর তিনি আমাকে বিছানায় বসালেন। আমি তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার মনের জোর কমে এসেছিল। আমি নিজেকে খুব একা মনে করছিলাম। শ্বশুরমশাই আমার পিঠের দিকে তাকিয়ে বললেন, বৌমা, ইস, ওর পিঠে তো দাগ পড়ে গেছে। এই বলে তিনি নিজের ঘর থেকে একটা মলম নিয়ে এসে আমাকে বললেন, বৌমা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পিঠে মলম লাগিয়ে দিচ্ছি। তিনি যখন আমার পিঠে মলম লাগাতে চাইলেন, তখন আমি স্পষ্টভাবে বারণ করে দিলাম, কিন্তু আমি বারণ করতেই তিনি আমার সঙ্গে জোর করতে শুরু করলেন। আমি তাকে বারবার বলছিলাম যে আমি মলম লাগাবো না, কিন্তু তিনি আমাকে স্পর্শ করার অজুহাতে আমার সঙ্গে জোর করার চেষ্টা করছিলেন। শ্বশুরমশাই আমার কোমর চেপে ধরে আমার পিঠে হাত বোলাতে শুরু করলেন। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে উনি নিজের কুৎসিত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলছিলেন, বৌমা, শুধুমাত্র একবার তোমাকে কাছে পেতে চাই। তিনি আমাকে কাছে পাওয়ার জন্য পাগলের মতো আচরণ করছিলেন। সেই মুহূর্তে তাকে দেখে আমার ভীষণ ভয় লাগছিল। আমি চিৎকার করে বলছিলাম, আমায় ছেড়ে দিন। কিন্তু তিনি এক হিংস্র পশুর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন। তার মনে আমার জন্য কোনো দয়া মায়া ছিল না। আমি তখন নিজের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম, যাতে তিনি বাইরে বেরিয়ে আসতে না পারেন। ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। আমি সবকিছু মানিয়ে নিয়েছিলাম। আমার বিয়ে একজন বাবার বয়সী লোকের সাথে হয়েছে, সেটাও মেনে নিয়েছিলাম। আমার স্বামী আমার ওপর শারীরিক নির্যাতন করতেন, সেটাও আমি সহ্য করেছিলাম। কিন্তু আমার শ্বশুরমশাই আমার সাথে এত লজ্জাজনক একটা কাজ করতে পারেন, সেটা আমি কল্পনাও করতে পারিনি। এটা কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। আমি যখন বুঝতে পারলাম যে আমার শ্বশুরমশাই আমাকে খারাপ চোখে দেখেন, তখন আর এক মুহূর্তও দেরি না করে সেদিনই আমি রোহনবাবু আর মালকিনের বাড়িতে চলে গিয়েছিলাম। কারণ আমার বিয়ের পর বাবা কোনোদিন আমার খোঁজ খবর নেননি যে আমি শ্বশুরবাড়িতে কেমন আছি। তাই আমি জানতাম বাবার কাছে গিয়ে কোনো লাভ হবে না। সেদিন আমি যখন খুব ভয় পেয়ে রোহনবাবু আর মালকিনের বাড়িতে পৌঁছলাম, তখন আমার বিধ্বস্ত অবস্থা দেখে মালকিন জিজ্ঞেস করলেন, মায়া, তোর কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তোর জামা কাপড় ছেঁড়া কেন? কি হয়েছে তোর সাথে? আমি তখন কান্নায় ভেঙে পড়ে মালকিনকে জড়িয়ে ধরে বললাম, মালকিন, রিনার বাবা আমার সাথে জোর করে সম্পর্ক করার চেষ্টা করেছেন।
বুঝেছেন? শুধু তাই নয়, রিনার দাদা প্রত্যেক দিন আমার ওপর শারীরিক অত্যাচার করে, কিন্তু আজকে যখন শ্বশুরমশাই আমার সাথে জোর করার চেষ্টা করেন, তখন আমি ভয় পেয়ে নিজের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে এখানে পালিয়ে এসেছি। সেই সময় রিনা আমার কাছে এসে বলল, এই মেয়ে, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার বাবার ওপর এত নোংরা অভিযোগ আনতে তোর লজ্জা করলো না? কি দেখে যে আমার দাদা তোর মতো একজন কাজের মেয়েকে পছন্দ করেছিল? আমি তখন রিনাকে বললাম, ছোট মালকিন, আমি সব সত্যি কথাই বলছি। ওই বাড়িতে আমার ওপর অনেক অত্যাচার হয়, তাই আমি আর ওই বাড়িতে যেতে চাই না, আমি এখানেই থাকবো। মালকিন তখন আমার চোখের জল মুছে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাকবি, কিন্তু একবার তো তাদের সঙ্গে কথা বলতেই হবে। তখন রিনা খুব রেগে গিয়ে মালকিনকে বলল, মা, আপনি যদি এই মেয়েটাকে এই বাড়িতে থাকার অনুমতি দেন, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। রিনার বাপের বাড়ি যাবার কথা শুনে রোহনবাবু তাকে বললেন, তুমি অকারণে কেন এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবছো? আমি তোমার দাদা আর বাবার সাথে কথা বলবো এবং মায়াকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। আমি রোহনবাবুর কথা শুনে খুব অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম তিনি আমার পক্ষ নেবেন, কিন্তু তিনি তো নিজের স্ত্রীর কথাই সাই দিলেন। রোহনবাবু আমাকে বলেছিলেন, মায়া, তুই যদি শ্বশুরবাড়ি না যাস, তাহলে আমার সংসারে আগুন লেগে যাবে। রোহনবাবুর কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তিনি আমাকে ছোট বোনের মতো যে ভালোবাসা আগে দিতেন, সেই ভালোবাসাটা তার মনে আর ছিল না। এরপর ওই ঘটনার কিছুদিন পর আমার স্বামী আমাকে নিতে এলেন। মালকিন আর রোহনবাবু আমাকে বুঝিয়ে বললেন, এবার যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার যদি এমন কিছু হয়, তাহলে আমরা পুলিশের কাছে অভিযোগ করতে বাধ্য হব। আমি মালকিন আর রোহনবাবুর কথা শুনে শ্বশুরবাড়ি যেতে রাজি হলাম। সেদিন রিনা আমাকে বলেছিল, মায়া, আজ আমিও তোমার সঙ্গে বাবার বাড়ি যাব এবং সেখানে গিয়ে বাবার সঙ্গে দেখা করে আসব, তারপর তোমাকে রেখে আমি আবার ফিরে আসব। সেদিন আমি তাদের সাথে যখন বাড়ি যাবার জন্য রওনা দিলাম, তারপর আমার সাথে যা হলো তা শুনলে আপনাদেরও পায়ের তলার মাটি সরে যাবে। মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? আচ্ছা, কাজের মাসিদের কি কোনো মূল্য নেই? তাদের কি নিজের মনের মতো করে বাঁচার অধিকার নেই? সেদিন তারা আমার সাথে অনেক বড় ছলনা করেছিল। আসলে সেদিন রিনা এবং তার দাদা আমাদের বাড়িতে ফিরিয়ে না নিয়ে এক ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিল, যেখানে অসহায় মেয়েদের দিয়ে অনৈতিক কাজ করানো হতো। সেখানে পৌঁছানো মাত্রই আমার স্বামী আমার হাত দুটো বেঁধে একজন অচেনা বয়স্ক লোকের হাতে তুলে দিলেন এবং বিনিময়ে 1,00,000 টাকা নিলেন। টাকা দেখে আমি বুঝতে পারলাম যে আমাকে এখানে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমি তখন সব কিছু বুঝতে পেরে কাকুতি মিনতি করে রিনাকে ও আমার স্বামীকে বলেছিলাম, দয়া করে আমার সাথে এমন করবেন না। আপনি একজন মেয়ে হয়ে কিভাবে আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন? রিনা তখন আমার সামনে এসে বলল, তোর দায়ভার আমরা আর ভাইতে পারবো না। তোর নিজের বাবা তোকে ত্যাগ করেছে, তাছাড়া আমার দাদাও আর তোর সাথে থাকতে চায় না। তোকে বিয়ে করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তাই আজ থেকে এটাই তোর নতুন ঠিকানা। এই বলে তারা আমাকে সেখানে ফেলে রেখে চলে গেল। আমি কেঁদে কেটে অস্থির হয়ে পড়লাম, কিন্তু তারা আমার কষ্টটা একটুও বুঝল না। এরপর ওই জায়গায় আমার শরীরটাকে তারা নিজেদের ভোগের বস্তু বানিয়েছিল। বিভিন্ন ধরনের লোক আসতো, আর এইভাবে প্রায় 1 সপ্তাহ চলল। আমি তো এক জীবন্ত লাশে পরিণত হয়েছিলাম। আমার মুখের হাসি, খাওয়া দাওয়া, রাতের ঘুম সবকিছু উধাও হয়ে গিয়েছিল। সেখানে যখন তখন নানা ধরনের লোক আসতো এবং হিংস্র পশুর মতো আমার সঙ্গে ব্যবহার করত। তারপর একদিন রাতের বেলা সুযোগ বুঝে আমি সেখান থেকে পালিয়ে এলাম। যেদিন আমি পালিয়ে আসি সেদিনই আমি পুলিশকে সঙ্গে নিয়ে রোহনবাবুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি রোহনবাবু আর মালকিনকে সবকিছু খুলে বললাম যে রিনা আমাকে বিক্রি করে দিয়েছিল। সবকিছু শোনার পর রোহনবাবু রিনার গালে একটা থাপ্পড় মেরে বললেন, ছি, তোমার মতো একজন মহিলাকে আমি এতটা ভালোবাসতাম, যে কিনা অন্য মেয়েদের কষ্টের কথাই ভাবে না। ছি, তুমি এতটা নিষ্ঠুর, তুমি আবার ভালোবাসার যোগ্যই নও। তখন রিনা পুলিশের ভয়ে আমার কাছে ক্ষমা চাইল, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি, কারণ আমার সাথে যে অত্যাচার আর নির্যাতন হয়েছিল সেগুলো তারা ফিরিয়ে দিতে পারবে না। আমার সম্মান তারা ফিরিয়ে দিতে পারবে না। তাই আমার স্বামী আর রিনাকে পুলিশ ধরে নিয়ে গেল। এরপর আমি রোহনবাবুর বাড়ি ছেড়ে নিজের বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি নিজের মতো করে নিজের জন্যই বাঁচব। আমারও অধিকার আছে নিজের মতো করে বাঁচার। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।